একাদশ শ্রেণীর জৈব রসায়নের ক্লাসে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব অর্গানিক কেমিস্ট্রির প্রথম লেকচার, বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স। এখানে আমরা একদম সাধারণ সমস্ত জিনিস নিয়ে শুরু করব। তো প্রথমে এই যে অর্গানিক কেমিস্ট্রি, এটাকে আমরা কার্বন কেমিস্ট্রিও বলি। কি বলি? কার্বন কেমিস্ট্রি। ঠিক আছে, কার্বন কেমিস্ট্রি কেন না, উইদাউট কার্বন কোনো অর্গানিক কম্পাউন্ড কিন্তু হতে পারে না, তাই কি কার্বন কেমিস্ট্রি আমরা বলি। তাই কার্বন দিয়ে আমরা শুরু করব। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। সুতরাং এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো 1s2 2s2 2p2। তো এইখানে 2s এর একটা ঘর, 2pর আছে 3টা ঘর। ঠিক আছে, 2s এ কটা ইলেকট্রন আছে? 2খানা ইলেকট্রন আছে, 1 2। 2p তে আছে 2খানা ইলেকট্রন। ঠিক আছে, সে হিসাবে আমরা কি দেখছি? যোজ্যতা 2। কিন্তু যখন আমরা একে আমরা এক্সাইট করব তখন ওর একটা ইলেকট্রন এখানে চলে যাবে। তাহলে কি হবে? এখানে একটা ইলেকট্রন রয়ে গেল, বাকি 1 2 3। এবং এই চারটা একা একা থাকা ইলেকট্রন, এরা পাশাপাশি একসাথে থাকবে। এস এবং 3টা পি মিলে চতুর্যোজ্যতা 1 2 3 4 দেখতে পাচ্ছি। আলাদা 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 ছিল, এখন একসাথে মিলেছে। অর্থাৎ সেই জন্য এখানে কার্বন এর যোজ্যতা আমরা কত ধরবো? 4। কার্বনের যোজ্যতা 4। কার্বনের হাত হবে 4টি। আমাদের কার্বনের যোজ্যতা চতুস্তলকীয় মডেলে আমরা যদি মিথেনের স্ট্রাকচার যদি আমরা দেখি, মিথেনের সংকেত হয়ে যাবে CH4। এবং আমরা চতুস্তলকীয় মডেল কেমন দেখব? VSEPL আমরা এর আগেও করেছি, সেখানে এরকম ভাবে দেখব যে কার্বনটা এখানে আছে এবং হাইড্রোজেনগুলো সব এখানে। ঠিক আছে, এটা হয়ে গেল কার্বনের এই মিথেনের স্ট্রাকচার, যেখানে HCH প্রত্যেকটা HCH বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, প্রত্যেকটা এই যে HCH এই যে বন্ডটা, এটা 109 ডিগ্রি 28 মিনিট। প্রত্যেকটা HCH বন্ড অ্যাঙ্গেল প্রত্যেকটা 109 ডিগ্রি 28 মিনিট করে হবে। এখন আমরা কিছু কিছু যৌগের গঠন আমরা একটু দেখব। যেমন মিথেনটা দেখলাম, মিথেনটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি। মিথেনকে এরকম ভাবেও আমরা লিখতে পারি। আদারওয়াইজ মিথেনকে আর কেমন ভাবে লিখতে পারি না, একটা বন্ড মানে কটা ইলেকট্রন? একটা বন্ড মানে 2টা ইলেকট্রন। তাহলে এখানে কার্বনটাকে যদি আমরা মাঝে দিই, তাহলে এই যে বন্ডটার জন্য এইখানে 2টা ইলেকট্রন আর এখানে হাইড্রোজেন। এইখানটাতে এই যে বন্ডটা আছে, এই বন্ডের জন্য আমরা এইখানে 2টা ইলেকট্রন দিতে পারি। এই যে বন্ডের জন্য আমরা এই 2টা ইলেকট্রন দিতে পারি। আবার এই যে হাইড্রোজেন আছে, এই বন্ডের জন্য আমরা এখানে 2খানা ইলেকট্রন দিতে পারি। তো এইগুলো সব কিন্তু মিথেনের স্ট্রাকচার। একই রকম ভাবে আমরা যদি ইথেন অণু নিই, ইথেন কেমন দেখতে? ইথেন হচ্ছে, দেখো কার্বনের 4টা হাত তোমাকে প্রথম থেকেই মনে রাখতে হবে। তাহলে এই কার্বনের কটা হাত দেখতে পাচ্ছ? একটা, বাকি রইল 1 2 3। ঠিক আছে, এখন এই কার্বনের কটা হাত দেখতে পাচ্ছ? একটা, এই হাতটা কমন ফর বোথ দিস টু কার্বনস। তাহলে এখানে আরো হাইড্রোজেন এখানে আমরা দিতে পারবো। তাহলে সেই হিসাবে দিলে ইথেনের স্ট্রাকচার হয়ে গেল এইটি, C2H6। C2H6। এবারে আমরা এইভাবে যদি আমরা একটা ইথিলিন করি, ইথিলিন কেমন হবে না, কার্বনের সেখানে দ্বিবন্ধন থাকবে এবং এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে। সে কিন্তু কার্বনের 4টা হাতেই থাকবে, মনে রাখতে হবে। কার্বনের সবসময় 4টে হাত থাকবে। যেমন এই কার্বনের জন্য 1 2 3 4, আর এই কার্বনের জন্য 1 2 3 4। সবসময় কার্বনের 4টে হাতে থাকবে। আবার যদি আমরা এখানে অ্যাসিটিলিন আঁকি, অ্যাসিটিলিন কি হবে? কার্বনের সাথে কার্বনের ত্রিবন্ধন হবে। ঠিক আছে, তাহলে 3টা হাত তো হয়ে গেছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, তাহলে এই কার্বনের কটা হাত হলো? 1 2 3 1 4।
এই কার্বনের 3টা আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিতে হবে। ঠিক আছে, কতগুলি সুপরিচিত জৈব যৌগের গঠনাকৃতি তুলনা। প্রথমে আমরা একটা উদাহরণ নিয়ে শুরু করব, সেটা হচ্ছে CH4। তো CH4 এর গঠন হচ্ছে চতুস্তলকীয়। কেমন স্ট্রাকচার হবে না, কার্বন, এখানে একটা হাত, এখানে একটা হাত, এইটি এইটি কি না, এইটি হচ্ছে গিয়ে যে কার্বন থেকে হাইড্রোজেনটা অ্যাবভ দা প্লেনে আছে, এবং এইখানটাতে আরেকটা আমরা হাত দেব, যে হাতটা হাইড্রোজেনটা কি হবে না বিলো দা প্লেনে থাকবে একটা। আর এই এবং এই যে হাইড্রোজেনটা আছে, এইগুলো কিন্তু প্লেন অফ পেপারে প্লেনে থাকবে, একটা সামনের দিকে থাকবে আর একটা ব্যাক সাইডে থাকবে। তো এখানে এই যে কোনো আমরা HCH বন্ড অ্যাঙ্গেল কত হবে, 109°28' হবে। ঠিক আছে, আর এখানে কার্বনের সাথে তো এক বন্ধনই আছে, কোথাও দ্বিবন্ধন তো নেই, তাই এটা হবে sp3 হাইব্রিডাইজড, sp3 সংকরায়ন। আমরা যখন রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে যখন কার্বনে কার্বনে এক বন্ধন থাকবে তখন এটা হবে sp3, যখন কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন থাকবে তখন এটা হয়ে যাবে sp2 হাইব্রিডাইজড, কার্বনের সাথে কার্বনের যদি ত্রিবন্ধন থাকে তখন এটা হয়ে যাবে sp সংকরায়ন। ঠিক আছে, এরপর আমরা দেখব ইথেন। ইথেন একটা দেখি, ইথেন হচ্ছে C2H6, তাহলে এর গঠনটা আমরা দেখব C দুটা প্লেন অফ পেপারে থাকবে, দুটাকে আমরা এরকম ভাবে অ্যাবভ দা প্লেন করতে পারি, আর দুটা হাইড্রোজেনকে বিলো দা প্লেন করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গঠন, এটা হলো ইথেনের গঠন। দেখো CH3 এটাকে আমরা এরকম লিখতে পারি, CH3 বন্ড CH3। ঠিক আছে, এখানেও বন্ড অ্যাঙ্গেল, যেহেতু sp3 অ্যাঙ্গেল আছে তাই বন্ড অ্যাঙ্গেল আছে 109°28'। ঠিক আছে, এবং যেহেতু কার্বনে কার্বনের সিঙ্গেল বন্ড তাই এটিও কিন্তু sp3 হাইব্রিডাইজড। ইথিলিন C2H4, এখানটাতে আমরা দেখব C ডবল বন্ড C, আমরা এটাকে প্রথমে এরকম ভাবে দেখি যে C ডবল বন্ড C এরকম হয়, দুটো হাইড্রোজেন এরকম ভাবে আসছে আর দুটো হাইড্রোজেন এরকম ভাবে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ইথিলিনের স্ট্রাকচার। এর থেকে আমরা এখানে করছি যে যদি আমরা দুটাকে অ্যাবভ দা প্লেনে রাখি, হাইড্রোজেনকে, দুটো হাইড্রোজেন অ্যাবভ দা প্লেন এবং দুটো হাইড্রোজেন যদি বিলো দা প্লেন হয়, দুটো হাইড্রোজেন যদি বিলো দা প্লেন হয়, এই দুটো অ্যাবভ দা প্লেন, যেটা আমরা কাছে থাকে আমাদের সেটা আমরা বেশি ভালো দেখতে পাই, এবং যেটা দূরে চলে যায় সেটা কিন্তু আবছা দেখতে পাই। ঠিক আছে, এগুলো অ্যাবভ দ্য প্লেন, এগুলো হচ্ছে বিলো দ্য প্লেন। তাহলে এখানে কার্বনে কার্বনে ডবল বন্ড আছে, ডবল বন্ডে থাকার জন্য এটা হচ্ছে গিয়ে sp2 হাইব্রিডাইজড, এবং এখানে বন্ড অ্যাঙ্গেল HCC বা HCC যে কোনো বন্ড অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে HCC বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল এখানে sp2 এর জন্য 120°। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখব অ্যাসিটিলিন। C2H2 এর স্ট্রাকচার আমরা রাখবো C ডাবল বন্ড নয়, এখানে কিন্তু ট্রিপল বন্ড, C ট্রিপল বন্ড C, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। ঠিক আছে, এটা কিন্তু সরল রৈখিক, হ্যাঁ, এটা সরল রৈখিক। এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে বন্ড অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180°। দেখো এইখানটাতে যে HCC
বন্ড অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি হবে, মনে রাখতে হবে। এবং কার্বনে কার্বনে যেহেতু ট্রিপল বন্ড, তাই এটা হবে sp সংকরায়িত, sp সংকরায়িত। ঠিক আছে। এরপরে আমরা একটা বেঞ্জিনের গঠন আমরা আঁকার চেষ্টা করব। C6H6, যাকে আমরা বলছি বেঞ্জিন। বেঞ্জিন হচ্ছে কেমন দেখতে, একটা ষড়ভুজাকৃতি দেখতে, যার মাঝখানে, যার এখানে 6টা কর্নার আছে, 6টা কর্নারে প্রত্যেকটাতে একটা করে কার্বন আছে। এখানটাতে এরকম ভাবে আমরা কার্বন আমরা লিখছি না এখানে, আচ্ছা লিখি, যদি আমরা এরকম লিখি যে CH 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 CH, এখানে হলো। এবার এখানে কি আছে, অল্টারনেট পজিশনে আমাকে ডবল বন্ড দিতে হবে। তাহলে ডবল বন্ড, এটা ছেড়ে এখানে ডবল বন্ড, এই বন্ডটা ছেড়ে এখানে ডবল বন্ড। কেন এরকম হলেই তবে আমাদের কিন্তু 4টে করে কার্বনের হাত হবে। যেমন এটাকে যদি আমরা এরকম ভাবে করে দিই যে এখানে তাহলে ডবল বন্ড দিলাম, এখানে ডবল, এখানে ডবল, আর হাইড্রোজেনগুলো দেখো এখানে দিচ্ছি। প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনেই একটা করে হাইড্রোজেন আছে। এটা হয়ে গেল বেঞ্জিনের গঠন। এবং প্রত্যেকটা কার্বন কিন্তু ডবল বন্ডের সাথে যুক্ত। দেখো এই কার্বনটা ডবল বন্ডের সাথে যুক্ত, এই কার্বনটা ডবল বন্ডের সাথে যুক্ত, এই কার্বন, প্রত্যেকটা কার্বন ডবল বন্ডের সাথে যুক্ত। সুতরাং এটা হচ্ছে sp2 সংকরায়ন। ঠিক আছে। এবং বন্ড অ্যাঙ্গেল ইকুয়ালস টু sp2 এর জন্য 120 ডিগ্রি। ঠিক আছে। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংকরায়নে আমরা 3 ধরনের সংকরায়ন আমরা পেয়েছি। একটা ছিল sp3, একটা sp2, আর একটা হচ্ছে sp। ঠিক আছে। এই যে sp3, সেখানে মনে রাখতে হবে যে কার্বনের সাথে কার্বনের এক বন্ধন, sp2 তে কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন, এবং sp-তে কার্বনের সাথে কার্বনের ত্রিবন্ধন থাকবে। ঠিক আছে। এখন আমরা সিগমা এবং পাই আমাদেরকে দেখতে হবে যে কটা করে আছে। যেখানে সিঙ্গেল বন্ড সেখানে মনে রাখবে একটি হচ্ছে সিগমা বন্ড। ঠিক আছে। যেখানে সিঙ্গেল বন্ড সেখানে হচ্ছে একটাই সিগমা বন্ড। যেখানে ডবল বন্ড আছে সেখানে একটা সিগমা বন্ড এবং একটা পাই বন্ড। মনে রাখবে একটা সিগমা, এটাকে আমরা যদি লিখি, এটা কি লেখা আছে না, এটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে পাই বন্ড। ঠিক আছে, পাই বন্ড। আর যেখানে ট্রিপল বন্ড আছে সেখানে মনে রাখবে একটা হচ্ছে সিগমা আর দুখানা হচ্ছে পাই। ঠিক আছে। তার মানে এটাকে যদি আমরা ছোট করে এখানে লিখে দিই যে এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা, আর এটা হয়ে গেল পাই। আর এইটাতে আমরা যদি লিখি যে একটা হচ্ছে সিগমা বন্ড, এইটা হচ্ছে পাই বন্ড, আর তার তলারটাও হচ্ছে পাই বন্ড। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি এই যে সংকরায়নের ক্ষেত্রে আমরা যদি বন্ড লেংথের কথাতে আসি, যে sp3-তে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে না sp2-তে নাকি sp-তে, এটা তোমাদেরকে এখন দেখতে হবে। যেমন sp3-তে কত বন্ধন হয়, sp3-তে হয় সিঙ্গেল বন্ড, sp2-তে ডবল বন্ড, আর sp-তে ত্রিবন্ধন। ঠিক আছে। তাহলে কোনটাতে বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি হবে এবং কোনটাতে বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম হবে। মনে রাখবে কার্বনের সাথে কার্বনের বন্ধন দৈর্ঘ্য যা হবে, কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধনে বন্ধন দৈর্ঘ্য তার থেকে কম হবে, এবং কার্বনের সাথে কার্বনের ত্রিবন্ধন যদি হয় সেখানে বন্ধন দৈর্ঘ্য কিন্তু সব থেকে কম হবে। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বনের বন্ধন দৈর্ঘ্য সি সিঙ্গেল বন্ড সি বন্ধন দৈর্ঘ্য যা হবে তার থেকে কম হচ্ছে সি ডবল বন্ড সি, এবং সব থেকে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে কার্বন কার্বনে ট্রিপল বন্ড। ঠিক আছে। আমরা জানি যে বন্ধনের বন্ধন বহুকতা যত বৃদ্ধি পাবে বন্ধন দৈর্ঘ্য কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে।
তো আমরা এটাকে যদি একটা উদাহরণ দিয়ে দেখাই যে CH3 বন্ড CH3, এখানে দেখো সিঙ্গেল বন্ড নিয়েছি, এখানে যদি আমরা ডবল বন্ড নিই CH2 ডবল বন্ড CH2, আর এখানে যদি আমরা এরকম নিই CH ট্রিপল বন্ড CH, এখানে যদি বলে যে কার বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি এবং কার কম, তো এখানে আমরা কি দেখছি ট্রিপল বন্ড আছে, সুতরাং এর বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম, এবং এখানে সিঙ্গেল বন্ড আছে, এর বন্ধন দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে অর্ডারটা আমরা লিখতে পারি এইভাবে যে এর বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি, তার থেকে এর কম, সব থেকে এটা কম। ঠিক আছে, মনে রাখবে সিঙ্গেল বন্ডের বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি, ডবল বন্ডের বন্ধন দৈর্ঘ্য তার থেকে কম, এবং ট্রিপল বন্ডের বন্ধন দৈর্ঘ্য হবে সব থেকে কম। আচ্ছা, এই সাথেই আমরা আরেকটা বিষয় আলোচনা করে নেব যে বন্ড লেংথের পরে বন্ড স্ট্রেংথ। ঠিক আছে, বন্ড লেংথ এবং বন্ড স্ট্রেংথ পরস্পর কিন্তু উল্টো। উল্টো মানে যার বন্ড লেংথ বেশি হবে তার কিন্তু বন্ড স্ট্রেংথ হবে কম। ঠিক আছে, এক বন্ধন ভাঙা যত ইজি, ত্রিবন্ধন ভাঙা কিন্তু তার থেকে অনেক বেশি জটিল। ঠিক আছে, এটা ভাঙতে যত এনার্জি লাগবে, ত্রিবন্ধন ভাঙতে কিন্তু অনেক বেশি শক্তি লাগবে। যেমন আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, একের লাঠি দশের বোঝা। ঠিক আছে, সেরকম তার বন্ড স্ট্রেংথ হবে কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ড স্ট্রেংথ সব থেকে বেশি, তারপরে হবে কার্বন কার্বনের ডবল বন্ডের, আর সব থেকে বন্ড স্ট্রেংথ কম হয়ে যাবে CH3 সিঙ্গেল বন্ড CH3। মনে রাখবে, এখানে আমরা একটা কথা লিখছি, গ্রেটার দ্য বন্ড লেংথ, greater the bond length, lesser is the strength। ঠিক আছে, মনে রাখবে এখানে আমরা এরপর করব পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ক্যালকুলেশন। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ক্যালকুলেশন, এটা কিরকম ভাবে করব না, দেখো আমরা sp3 দেখেছি, sp2 এবং sp, এই তিন ধরনের হাইব্রিডাইজেশন আমাদের অর্গানিকে আছে। তাহলে এখানে এস এর পার্সেন্টেজ কত, চারটা মিলে 100। যদি ধরি টোটালটায় কটা আছে, একটা এস আর তিনটা পি, তাহলে মোট হচ্ছে চারটি, তাহলে 100 ভাজিত 4 সমান কত হচ্ছে 25%। এসপিতে তিনটা মিলে 100, তাহলে পার্সেন্টেজ এস কত হবে না 100 ভাজিত 3 সমান 33.3%। এবং এখানে এস ক্যারেক্টারের পার্সেন্টেজ কত, দুটো মিলে 100, তাহলে 100 ভাজিত 2 সমান 50%। মনে রাখবে, তাহলে এসপি থ্রিতে এস ক্যারেক্টারের পার্সেন্টেজ কত 25%, sp2তে এস ক্যারেক্টারের পার্সেন্টেজ কত 33.3%, এবং sp-তে এস ক্যারেক্টার হচ্ছে 50%। খুব ইম্পর্টেন্ট। এবং এখানে মনে রাখবে গ্রেটার দ্য পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার greater is its acidity, greater it is its acidity। তার মানে এস ক্যারেক্টার বৃদ্ধির সাথে সাথে কোন যৌগের অ্যাসিডিটি বা আম্লিকত্ব বৃদ্ধি পাবে। এস ক্যারেক্টার বা এস চরিত্র লিখছি, চরিত্র যদি বাড়ে আম্লিকত্ব বাড়বে। খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা করতে পারি। একই উদাহরণ, যদি ধরো CH3 সিঙ্গেল বন্ড CH3, এখানে CH2 ডবল বন্ড CH2, আর CH ট্রিপল বন্ড CH, এখানে এটা কি হাইব্রিডাইজড, এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড আছে, সুতরাং এটা হচ্ছে sp3। আগেও বলেছি ডবল বন্ড থাকলে কি হয় sp2, এখানে ট্রিপল বন্ড থাকলে কি সংকরায়ন sp।
ঠিক আছে, তাহলে এস ক্যারেক্টার এখানে কত, এসপি তে এস ক্যারেক্টার দেখো, এসপি তে এস ক্যারেক্টার 50%, সুতরাং এসপি তে এস ক্যারেক্টার আমরা লিখছি 50%, এসপি টু তে এস ক্যারেক্টার কত পার্সেন্ট, 33%, তাহলে এখানে আমরা 33%, আর এসপি থ্রি তে এস ক্যারেক্টার কত পার্সেন্ট, 25%, তাহলে এস ক্যারেক্টার পার্সেন্টেজ কোথায় বেশি আছে, এখানে, সুতরাং এই যৌগটা হচ্ছে বেশি আম্লিক। তাহলে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজালে পাই কি পাই না, CH3 সিঙ্গেল বন্ড CH3 is less than CH2 double bond, CH2 is less than CH triple bond CH। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি অনেক ডিটেলে না পড়লে কিন্তু পারবে না, খুব ডিটেলে অর্গানিক কেমিস্ট্রি স্টেপ বাই স্টেপ শিখতে হবে। আচ্ছা, পার্সেন্টেজ এস ক্যারেক্টার হয়ে গেল। এরপরে আমাদের টপিক আছে জৈব যৌগের গঠন সংকেত লেখার পদ্ধতি। জৈব যৌগের গঠন সংকেত লেখার পদ্ধতি। দেখা যাক, প্রথমে যে আমাদের পদ্ধতিটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন ডট সংকেত। ইলেকট্রন ডট সংকেতে আমরা কিন্তু একদম ইলেকট্রন গুলো বসিয়ে বসিয়ে, যেমন করে আমরা ক্লাস 11-এ ক্লাস 10-এ পড়েছিলাম সেরকম ভাবেই। যেমন ধরো, যদি আমরা মিথেনের স্ট্রাকচার করি, মিথেনের স্ট্রাকচার কেমন ধরবো না, প্রথমে কার্বন লিখে দেবো, কার্বনের চারদিকে 4টা হাইড্রোজেন দিয়ে দেবো, তারপর ইলেকট্রন, একটা বন্ড মানে দুটো কিন্তু ইলেকট্রন, ব্যাস হয়ে গেল। এটা কি হচ্ছে, ইলেকট্রন ডট পদ্ধতি, ইলেকট্রনগুলোকে ডটের আকারে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা হয়ে গেল ইলেকট্রন ডট পদ্ধতি। যদি আমরা মনে করো, যদি আমরা ইথেন আমরা লিখি, ইথেনকে কেমন লিখবো, তাহলে কার্বন আর এখানে কার্বন দিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এর দিকেও 3খানা হাইড্রোজেন হবে, তাহলে এই যে বন্ড আছে তার জন্য 2টা ইলেকট্রন, এইখানে যে বন্ড আছে তার জন্য 2টা ইলেকট্রন, এইখানে কার্বন হাইড্রোজেনের বন্ড আছে তার জন্য 2খানা ইলেকট্রন, এইখানে বন্ড আছে 2টা ইলেকট্রন, 2খানা, এবং কার্বনের সাথে কার্বনেরও তো বন্ড আছে তার জন্য এখানেও কিন্তু 2খানা ইলেকট্রন আমাদের দিতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ইলেকট্রন ডট সংকেত। তারপরে আমাদের আছে ড্যাশ সংকেত। ড্যাশ সংকেতে আমরা যদি মিথানলকে লিখছি, মিথানলকে কেমন লিখবো, মিথানল হচ্ছে CH3OH, একে কেমন করে লিখবো, এটাকে লিখবো C, সবগুলোকে বন্ড দিয়ে দিয়ে, H ও বন্ড H, দেখো এখানে ড্যাশ দিয়ে দিয়ে সবগুলো লিখেছি, এটা ড্যাশ, এটা ড্যাশ, এটা সবগুলো ড্যাশ দিয়ে। ঠিক আছে, আবার যদি আমরা সাপোজ আমরা যদি ইথিলিন লিখি, তখন কেমন লিখবো, ইথিন লিখবো C ডবল বন্ড C, হাইড্রোজেন বন্ড ড্যাশ হাইড্রোজেন ড্যাশ হাইড্রোজেন ড্যাশ হাইড্রোজেন, এটা হয়ে গেল ইথিলিনের ড্যাশ সংকেত। এরপরে আমরা করব সংক্ষিপ্ত গঠন সংকেত। সংক্ষিপ্ত গঠন সংকেতের যেমন আমরা প্রোপেন যদি লিখতে চাই, প্রোপেন লিখলে কেমন লিখব, প্রোপেন লিখলে লিখে দেবো CH3 CH2 CH3। যদি আমরা প্রোপাইন লিখি, প্রোপাইন, তখন কেমন লিখব, প্রোপাইন কেমন করে লিখব না, তখন লিখব CH3 CH, এরকম ভাবে লিখলে হবে না, এটা লিখতে হবে CH3 CH ট্রিপল বন্ড
এরকম ভাবে লিখলে হবে না, তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন কার্বনের হাত ঠিকঠাক থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদের শুরুর জন্য বলি, 3টা সি লিখবে। ঠিক আছে, 3টা সি লিখে তোমাকে দেখতে হবে যে কোথায় আইন আছে, ট্রিপল বন্ড, তাহলে ট্রিপল বন্ডটি দিয়ে দিলে। ঠিক আছে, তাহলে এইখানে একটা হাইড্রোজেন হবে, এইখানে সি এর সাথে এইচ3 হয়ে গেল। তাহলে CH3 সি ট্রিপল বন্ড CH। যদি তুমি বিউটেন লেখো, বিউটেন লিখলে কি হবে, 4খানা কার্বন দিয়ে দিলে। এবার প্রত্যেকটাকে 4টে করে হাত তোমাকে মেনটেন করতে হবে। তাহলে এখানে হয়ে গেল কটা, 3, CH3 CH2 CH2, এর হয়ে গেল CH3। বা ডিরেক্ট তুমি লিখতে পারো বিউটেনের জন্য CH3 CH2 CH2 CH3। এটা হয়ে গেল সংক্ষিপ্ত গঠন সংকেত। ঠিক আছে, একে আমরা এই যে বিউটেন একে লিখেছি, একে আমরা এরকম ভাবে লিখতে পারি যে CH3, এবারে CH2 কবার আছে, CH2 আছে দুবার, তাহলে একে আমরা এরকম লিখতে পারি CH3 CH2 কবার আছে দুবার, CH3 হল 2 CH3। একই রকম ভাবে যদি তুমি হেক্সেন লেখো, হেক্সেনে কেমন হবে না, CH3 CH2 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 CH2, কটা কার্বন হলো, হেক্সেনে 6টা কার্বন থাকে মনে রাখবে, 1 2 3 4 5 CH3। একে তুমি যদি সংক্ষিপ্ত করে দাও তখন তুমি কেমন লিখতে পারবে না, CH3 CH2 কটা আছে, একটা দুটা তিনটা চারটা, তাহলে CH2 হোল 4 CH3। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের সংক্ষিপ্ত গঠন সংকেতের লেখার পদ্ধতি। এবারে বন্ধন রেখা সংকেত, বন্ধন রেখা সংকেত। এক্ষেত্রে শুধুমাত্র যৌগের কার্বন কাঠামোটি আঁকাবাঁকা আকারে প্রকাশ করা হবে। এক বন্ধনকে একটি দাগ, দ্বিবন্ধনকে দুটি দাগ এবং ত্রিবন্ধনকে 3টি দাগ দ্বারা দেখা হবে। ঠিক আছে, এবং কার্বনগুলো আমরা এখানে বা হাইড্রোজেনগুলো আছে সেগুলো আমরা লিখব না। অন্য যে পরমাণু যেমন নাইট্রোজেন অক্সিজেন সালফার, এগুলোকে হ্যালোজেন, এগুলোকে আমরা দেখাবো। দেখো, তাহলে এখানে আমরা কার্বন হাইড্রোজেন, হ্যাঁ, এইগুলোকে আমরা লিখব না, লিখব না। এক বন্ধনকে এরকম, কার্বন এক বন্ধনকে একটা ড্যাশ দিব, আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে দুটো, আবার যদি ত্রিবন্ধন থাকে তাহলে 3খানা দাগ আমরা এখানে দিতে পারি। এখন আমরা একটা উদাহরণ দিলে বেটার বুঝতে পারবে। যেমন যদি আমরা একটা উদাহরণ নিচ্ছি, পেন্টেন। পেন্টেন, পেন্টেন কেমন দেখতে না, CH3 CH2 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 CH3। পেন্টেনে 5টা কার্বন থাকবে। ঠিক আছে, 5টা। তাহলে একে আমরা কি পদ্ধতি শিখছি, আমরা বন্ধন রেখা সংকেতটা কেমন ভাবে লিখতে পারবো, আমরা একে লিখবো জিগজ্যাগ আকারে। একটা দুটা তিনটা চারটা 5টা কার্বন আছে, তাহলে দেখো এখানে শুরু হয়ে গেল, দুটা কার্বন হয়ে গেল, 3 4 1 2 3 4 5। দেখো একটা দুটা তিনটা চারটা 5টা হয়ে গেল। যদি আমরা বিউটেন লিখি, বিউটেনে কটা কার্বন আছে, 4টা, CH3 CH2 CH2 CH3। এটা যদি না বুঝতে পারো এটাকে এরকম ভাবে লিখবে যে CH3 CH2 CH2 CH3। এবার তুমি কার্বন হাইড্রোজেন গুলোকে লিখো না, তাহলে কেমন করবে, এটা হয়ে গেল, দেখো তারপর এটা নিচে নেমে গেল, তারপর উপরে উঠে গেল। এটাও কিন্তু একটা বিউটেনের স্ট্রাকচার। ঠিক আছে, আবার তুমি যদি হেক্সেন করো, হেক্সেনে 6টা কার্বন আছে, CH3 CH2 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 1 2 3 4 5 CH3।
তাহলে একে কেমন করে লিখবে? দেখো এখান থেকে শুরু করছি, 2 3 4 5 6, এটা হয়ে গেল হেক্সেনের জন্য। এবারে আমরা যদি একটা করি 2 ব্রোমো বিউটেন, 2 ব্রোমো বিউটেন। তো বিউটেনের জন্য প্রথমে আমরা লিখছি CH3 CHBr CH2 CH3। তাহলে দেখো এটাকে আমরা আবার নিয়ে আসছি কেমন করে না, CH3 CHBr CH2 CH3। দেখো CH3 টা এখানে CH3, তারপর কি আছে CHBr, তাহলে CHBr CH2 CH3। তাহলে একে যখন আমরা বন্ধন রেখা সংকেত দিয়ে দেবো তখন কেমন হবে? আর এই কার্বনটা দেখো একটা ব্রোমিন আছে, তাহলে এখানটাতে ব্রোমিন কি দিয়ে দিলাম, ব্যাস এটা হয়ে গেল বন্ধন রেখা সংকেতের পদ্ধতি। ঠিক আছে, এবারে আমাদের পরের টপিক আমরা চলে যাব, যে টপিকটা হচ্ছে আমাদের জৈব অণুর ত্রিমাত্রিক উপস্থাপনা। জৈব অণুর ত্রিমাত্রিক উপস্থাপনা। ত্রিমাত্রিক উপস্থাপনা এখানে আমরা কেমন করে করব, মনে করো মিথেনের স্ট্রাকচার, এটা একটু আগে আমরা আলোচনা করেছি। ত্রিমাত্রিক উপস্থাপনাতে দেখো মিথেন, একটা কার্বন লিখলাম, দুটা যে হাইড্রোজেন আমরা নিচ্ছি এটাকে আমরা প্লেন অফ পেপারে নিয়েছি। এবার একটা অ্যাবভ দ্য প্লেন আছে, একটা অ্যাবভ দ্য প্লেন আছে, হ্যাঁ, আর একটা হাইড্রোজেন থাকবে বিলো দ্য প্লেন। ঠিক আছে, এটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা বিভিন্ন প্রজেকশন ফর্মুলা আমরা আঁকবো। ঠিক আছে, তাহলে এইখানটাতে যেগুলো আমরা দেখছি কাগজের একই তলে, এইটি এবং এইটি, এই দুটোকে আমরা লিখতে পারি কাগজের একই তলে আছে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে হাইড্রোজেনটা আমরা দেখছি, এই হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন, আর এইটা হচ্ছে বিলো দ্য প্লেন। ঠিক আছে, আচ্ছা কার্বন শৃঙ্খলার ভিত্তিতে জৈব যৌগের প্রাথমিক শ্রেণীবিভাগ। তাহলে এখানে কি দেখছি, জৈব যৌগকে প্রথমে আমরা দুভাগে ভাগ করব, যে একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল বা অ্যালিফ্যাটিক যৌগ, একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল বা বৃত্তাকার যৌগ। এগুলোকে আমরা একটু যদি প্রথম থেকে আলোচনা একটু করি, যে মুক্ত শৃঙ্খল যৌগগুলি বা কি। মুক্ত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল যেমন যদি বলে একটা ফুলের মালা, ফুলের মালা কেমন হয়, এরকম ভাবে পরপর 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 যুক্ত আছে, তাহলে ফুলের মালা এরকম ভাবে আছে। ঠিক আছে, এটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, যদি না এই প্রান্তটা এই প্রান্তের সাথে যুক্ত না করা থাকে, তাহলে এটা কি মুক্ত শৃঙ্খল। ঠিক আছে, মুক্ত শৃঙ্খল উদাহরণ হচ্ছে যেমন বলি বিউটেন, বিউটেন, বিউটেনে কি আছে CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে মুক্ত শৃঙ্খল। ঠিক আছে, মুক্ত শৃঙ্খল এইটি। এর শাখাযুক্ত মুক্ত শৃঙ্খলের আবার এটা হচ্ছে শাখাবিহীন, কোনো শাখা আছে কি না, নেই। এবারে শাখাযুক্ত যদি বলি মুক্ত শৃঙ্খল তখন কেমন হতে পারে, তখন হতে পারে ধরো 2 মিথাইল পেন্টেন, 2 মিথাইল পেন্টেন, তাহলে দেখো CH3 C CH3 H CH2 CH2 CH3। তাহলে দেখো এখানে কি, এখানে সোজা সোজা যাচ্ছিল, কিন্তু এখানে কি হলো, সোজা সোজা যেতে যেতে আবার এখানে কিন্তু একটা শাখা চলে এসছে। তাহলে এরকম যদি যৌগ থাকে তখন কি বলবো, শাখাযুক্ত, কিন্তু মুক্ত শৃঙ্খলই বটে। ঠিক আছে, এটা শাখাযুক্ত। হ্যাঁ, আবার এটা এটা হচ্ছে কি কি শাখাবিহীন মুক্ত শৃঙ্খল বা সরল মুক্ত শৃঙ্খল। ঠিক আছে, এরপরে সরল মুক্ত শৃঙ্খলের পাশাপাশি শাখাযুক্ত, এই যে মুক্ত শৃঙ্খলটার দুটো ভাগ হয়ে গেল, সরল মুক্ত শৃঙ্খল হয়ে গেল,
শাখা বিশিষ্ট মুক্ত শৃঙ্খল হয়ে গেল। এখানে আছে দ্বিতীয় ভাগ যেটা ছিল বদ্ধ শৃঙ্খল বা বৃত্তাকার যৌগ। এই যে বদ্ধ শৃঙ্খল বা বৃত্তাকার যৌগ তার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কার্বোসাইক্লিক যেটা কার্বন দিয়ে তৈরি হবে, এবং একটা আছে হেটেরোসাইক্লিক, ঠিক আছে, যেটা কার্বন ছাড়া সালফার, নাইট্রোজেন, অক্সিজেন এইগুলো দিয়ে কিন্তু তৈরি হতে পারে। তাহলে এইটা যেমন আমরা দেখছিলাম মুক্ত শৃঙ্খল, এবারে একটু বদ্ধ শৃঙ্খল দেখব। তাহলে এই যে ফুলের চেন যেটা ছিল, এইটার শুরুটা এবং শেষটা যদি আমরা বেঁধে দিই তখন কেমন হবে? তখন হয়ে যাবে একটা মালা হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল বদ্ধ শৃঙ্খল যৌগ, ঠিক আছে। যেমন ধরো আমরা বিউটেন দেখলাম, বিউটেনে মুক্ত শৃঙ্খল কেমন ছিল? CH3 CH2 CH2 CH3, ঠিক আছে। এখানে যদি এর মাথা এবং লেজ মানে এই CH3 সাথে এই কার্বনের সাথে এই কার্বন যদি আমরা জুড়ে দিই তাহলে কেমন হবে না CH2 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 CH2। তাহলে এরা দেখো সবাই লেজে আর মুড়ে কিন্তু বাঁধা হয়ে গেল। তাহলে এটা কিন্তু একটা বদ্ধ শৃঙ্খল, একে বলা হবে, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি সাইক্লো, যেহেতু বাঁধা হয়ে গেল সাইকেল হয়ে গেল, সাইক্লো বিউটেন। একই রকম ভাবে সাইক্লো হেক্সেন আমরা করতে পারি, সেখানে 6টা কার্বন থাকবে, 6টা কার্বন পরস্পরের সাথে আমরা জুড়ে দেব, সাইক্লোহেক্সেন। এখন দেখো আমাদের এই যে কার্বন আছে এর দুটা করে হাত দেখতে পাচ্ছি, তাহলে হাইড্রোজেন কটা করে দেব? দুটা করে। তাহলে হয়ে যাবে এরকম ভাবে CH2 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 CH2। এটাকে আমরা কেমন করে লিখতে পারবো? এটাকে আমরা এরকম ভাবেও কিন্তু লিখতে পারবো। এটা হয়ে গেল সাইক্লোহেক্সেন। একই রকম ভাবে যদি আমরা সাইক্লো পেন্টেন লিখি তাহলে কি হবে না 5টা কার্বন রাখবো। এখানে দেখো 1 2 1 2 3 4 5 6, তাহলে এটা কি ছিল? সাইক্লোহেক্সেন। তাহলে আমরা এখানেতে 5খানা রাখবো, 1 2 3 4 5, তাহলে এটা হয়ে গেল সাইক্লো পেন্টেন। এরপর আমাদের আছে অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগ। যেমন এইখানটাতে আমরা দেখলাম যে বদ্ধ শৃঙ্খলা আন্ডারে দুটা, একটা কার্বোসাইক্লিক, এগুলো সবগুলো কার্বোসাইক্লিক। এবারে কার্বোসাইক্লিক দেখলাম, এবারে হচ্ছে হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক তার জন্য আমাদের হেটেরো অ্যাটম বলে একটা শব্দের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। হেটেরো অ্যাটম, হেটেরো অ্যাটম, হেটেরো অ্যাটম কোনগুলো না কার্বন বাদ দিয়ে, যেগুলো আছে কার্বন বাদ দিয়ে, যদি কার্বন এই যে আমরা একটা সাইকেল দেখছি, এখানে কার্বন বাদ দিয়ে যদি কোনো কি কাকে কাকে নিতে পারি? নাইট্রোজেন নিতে পারি, অক্সিজেন নিতে পারি, সালফারকে নিতে পারি, ঠিক আছে, আবার ফ্লোরিনকেও আমরা নিতে পারি। এগুলো হচ্ছে হেটেরো অ্যাটম, এগুলোকে আমরা বলবো হেটেরো অ্যাটম। এই হেটেরো অ্যাটম দিয়ে যে যৌগগুলো হবে সেগুলোকে হেটেরোসাইক্লিক বলা হবে। যেমন CH সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, ডবল বন্ড CH, এখানে যদি আমরা অক্সিজেন দিয়ে দিই, ঠিক আছে, কার্বনের বদলে অক্সিজেন, তাহলে এই যৌগের নাম হয়ে যাবে ফিউরান বা ফুরানো বলে। এখন এই অক্সিজেনের বদলে যদি আমরা নাইট্রোজেন দিয়ে দিই তাহলে দেখো CH সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, ডবল বন্ড CH, এখানে যদি নাইট্রোজেন দিয়ে দিই তাহলে নাইট্রোজেনের তো 3টা হাত হবে, তাহলে এখানে তো একটা হাইড্রোজেন দিতে হবে, তাহলে এর নাম হয়ে যাবে পিরোল,
ঠিক আছে। একই রকম ভাবে এইখানে যদি আমরা একটা সালফার দিয়ে দিই, তাহলে সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ, ডবল বন্ড সিএইচ, ডবল বন্ড সিএইচ, এখানে যদি আমরা একটা সালফার দিয়ে দিই, এর নাম হয়ে যাবে থায়োফিন। এরকম ভাবে এগুলো কিন্তু হবে হেটেরোসাইক্লিক যৌগ। ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রির প্রথম ক্লাস আজ এখানেই শেষ হলো। আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ অল।